গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটা কোথায় ছিল বলুন তো? পার্থে না লর্ডসে? আসলে ম্যাচটা ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। একটু মজা করেই বললাম। আসলে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা যেরকম ব্যাট করলো তাতে তো দেখে মনে হচ্ছে এটা মুম্বাইয়ের ওয়াংখেড়ে পিচ নয়, এটা লর্ডস বা পার্থের কোনো ভয়াবহ সুইঙ্গিং বাউন্সি পিচ হবে। কীরকম ব্যাটিং করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদের নাকি বিশাল বড় ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ, এমন ব্যাটিং লাইন আপ যে পাঞ্জাবের সঙ্গে তারা 245 রান কত সহজেই চেস করে দেয়। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিচ ক্লাসেন, নীতিশ রেড্ডি, ঈশান কিষান, নাম তো বলে শেষ করা যাবে না, কিন্তু পারফরমেন্স দেখুন। আসলে যেন চাইনিজ ব্যাটারি হয়ে গেছে, যখন চলবে তখন চলবে, আর যখন চলবে না তখন সামান্য আওয়াজটাও করবে না। এ যেন ইংল্যান্ডের মতো টিম, একটা দুটো ম্যাচ এন্টারটেন করবে টুর্নামেন্টে, কিন্তু আলটিমেটলি তারা কিছুই করতে পারবে না। এবারে সানরাইজার্স হায়দ্রাবাদের এতটাই পুয়ার অবস্থা, তারা যেন এসেছে এবারে টুর্নামেন্টে দুটো তিনটে ম্যাচে শুধু এন্টারটেনমেন্ট করার জন্য। এত বাজে খেলছে এই টিমটা, কি বলবো। তারা কি মনে হয় ভয় পেয়ে গিয়েছিল মুম্বাইয়ের বোলিং লাইন আপকে দেখে? বুমরা, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, তারা কি তাদেরকে দেখে ভয় পেয়ে গিয়েছিল? নইলে আপনারাই বলুন, ট্রাভিস হেডের মতো ভয়ঙ্কর ব্যাটসম্যান দুটো জীবনদান পেয়েছে। দুটো জীবনদান বলতে ক্যাচ আউট হলো, নো বল, ফ্রি হিটে আবার ক্যাচ আউট। এত জীবনদান পাওয়ার পরেও 29 বলে মাত্র 28 রান, 90 স্ট্রাইক রেট, মানে 5 ওভার মতো ব্যাট করে মাত্র 28 রান করছে। আর একজন ব্যাটসম্যানের কথা আমি বলছি, নীতিশ রেড্ডি। তিনি কি খেলা ভুলে গেছে? 21 বলে 19 রান, মানে কি তাদের কি এতটাই ব্যাটিং কোল্যাপস করে গিয়েছিল যে টেস্ট খেলতে হবে? সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে নীতিশ রেড্ডির টেস্ট ম্যাচেও এর থেকে বেশি স্ট্রাইক রেট ছিল। এবারের টুর্নামেন্টে যেন নীতিশ রেড্ডির ছায়া এসেছে, নীতিশ রেড্ডি যেন খেলতেই আসেনি। আর ঈশান কিষানের কথা তো যত কম বলবো যেন ততই ভালো। টুর্নামেন্টের শুরুটা তো এমন করলো, প্রথম ম্যাচেই 100, মনে হয়েছিল বিসিসিআইয়ের কন্ট্রাক্টের জবাব হয়তো দিতে নেমেছে, কিন্তু ওই একটা ম্যাচ করেই ফুস, সেই গ্যাস ভরা বেলুনগুলো যেমন থাকে না, কিছুটা ওপরে উঠে তারপর ফুস হয়ে যায়, ঠিক ঈশান কিষানের অবস্থাও যেন তেমন। মাত্র একটা 100 রান, তারপরে এই টুর্নামেন্টে শুধু ঈশান কিষানের ছায়া। ঈশান ফ্লপ কিষান, আপনারা যে যাই বলুন, সোশ্যাল মিডিয়ায় তো ঈশান কিষানকে নিয়ে একেবারে কি বাচ্ছে, যে চাচ্ছে তাই হচ্ছে হওয়া। মানে প্লেয়ারদের এইভাবে টার্গেট করা উচিত নয়, কিন্তু ঈশান কিষান এত বাজে খেললে সত্যি মানে কি বলবো। তবু তো শেষের দিকে হেনরিচ ক্লাসেন আর অনিকেত বর্মা কিছুটা স্কোর করে অন্তত 162 রানের স্কোর করেছিল। একটা সময় তো তারা 17 ওভারে মাত্র 113 রান স্কোর করেছিল, তখন তো মনে হচ্ছিল 130-40-এই হয়তো গুটিয়ে যাবে হায়দ্রাবাদ। আর মুম্বাইয়ের বোলিংয়ের কথা তো বলতেই হবে। ট্রেন্ট বোল্ট, জাসপ্রীত বুমরা, দীপক চাহার কিছুটা রান বেশি দিলেও জাসপ্রীত বুমরা কিন্তু দেখুন, উইকেট হয়তো একটা পেয়েছে কিন্তু মাত্র 21 রান 4 ওভারে, 5.75-এর মতো ইকোনমি। এই ইকোনমি টি-20 ক্রিকেটে মানে যেন গোল্ড ডাস্ট, যে কোনো ক্যাপ্টেনের কাছে যেন এটা উপরি পাওনা। আর পার্ট টাইম স্পিনার উইল জ্যাক্স কিন্তু অবশেষে পদার্পণ করলো মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গত সিজনে যথেষ্ট ভালো খেলেছিল, কিন্তু এইবারে যেন উইল জ্যাক্স একেবারেই ভালো পারফরমেন্স করতে পারছিল না। অবশেষে আজকে দেখা গেল উইল জ্যাক্সের অলরাউন্ড পারফরমেন্স। 3 ওভার বল করে 14 রান দিয়ে দুটো ইম্পর্টেন্ট উইকেট তুলে নেয়। আর যখন স্কোরটা তারা করতে লাগে, তখন 26 বলে 36 রানের একটা বিধ্বংসী ব্যাটিং করে মুম্বাইয়ের এই ম্যাচ জয়ের অন্যতম কারিগর, ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল উইল জ্যাক্স। সত্যিই মানে হায়দ্রাবাদের ব্যাটিংয়ের ফ্লপসও যেন এভরিওয়ান ইজ ফ্লপ, কেউ একজনও ব্যাট করতে পারছে না। আর মুম্বাইয়ের ব্যাটিং, রোহিত শর্মার কথা বলতে হবে, ধীরে ধীরে ইমপ্রুভ করছে। একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলছে রোহিত শর্মা, হয়তো রান বেশি করতে পারছে না, কিন্তু তবু রোহিত শর্মাকে দেখে মনে হচ্ছে স্টার্টটা একটা ফ্লাইং স্টার্ট দিচ্ছে। রায়ান রিকলার্টন, সূর্যা কুমার যাদব সবাই 100-এর ওপর স্ট্রাইক রেট রাখলো। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াও সংক্ষিপ্ত বাট ভালো একটা ইনিংস খেললো। ম্যাচটা যখন খুব ইজিলি চেস করে যাচ্ছিল, তখন বেশ কয়েকটা উইকেট পড়ে যাওয়ার জন্য হয়তো 18 ওভার 2 বল পর্যন্ত মুম্বাই ইনিংসটা টানলো, কিন্তু
ওয়ান সাইডেড একটা জয় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আর এই মুম্বাই পাল্টনরা কিন্তু প্রত্যেকবারের মতো এবারেও দেখিয়ে দিচ্ছে তাদেরকে যদি একটু সুযোগ দেয়া হয় তাহলে কিন্তু যে কোনো টিমের কাছে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই যে সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি, তারা আগের ম্যাচে টেবিল টপার দিল্লিকে 12 রানে হারালো, সেই মোমেন্টামটা যেন তারা এই ম্যাচেও ক্যারি করছে। আসলে মুম্বাই হয়তো একটা টিমকে একদিনে হারাচ্ছে, কিন্তু ধীরে ধীরে মুম্বাই যে কনফিডেন্সটা গেইন করছে এটা কিন্তু আইপিএলের বাকি 9টা দলের জন্য কিন্তু অশনি সংকেত। কারণ এই মুম্বাই হচ্ছে একটা কি বলবো শিকারী সিংহ, যদি রক্তের নেশা একবার পেয়ে যায় তাহলে কিন্তু তারা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে। এমনি এমনি তো আর 5 বারের চ্যাম্পিয়ন হয়ে যায়নি তারা প্রত্যেকবারের মতোই স্লো স্টার্টার। কিন্তু দেখুন প্রথম 5টা ম্যাচে 1টা জয় 4টে হার, কিন্তু পরবর্তী 2টো ম্যাচে 2টোই জয়। 7 ম্যাচে 3টে জয় 4টে পরাজয়, 6 পয়েন্ট পেয়ে কিন্তু তালিকায় অনেকটা এগিয়ে গেল। আর এবারের টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং টিম আমার মনে হচ্ছে। জানি না কেন সানরাইজার্স হায়দ্রাবাদ হয়তো বারবার আমি ভিডিওতে বলে আসি এক্সপেকটেশনের প্রেশারটা একদমই নিতে পারছে না। মোহাম্মদ শামি বাজে ফর্মে আছে, হার্ষেল প্যাটেলের তো এতটাই বাজে অবস্থা তাকে বসিয়ে দিতে হচ্ছে। প্যাট কামিন্স কালকের ম্যাচে কিছুটা ভালো বল করেছে, শ্রীলঙ্কার উঠতি তারকা এসএন মালিঙ্গাও ভালো বল করলো, কিন্তু রান যদি বোর্ডে 162 থাকে আর মুম্বাইয়ের ওয়াংখেড়ের মতো পিচে এই রান তো ইজিলি চেস করবে, এটা বলাই বাহুল্য। আর হলোও তাই। এই ম্যাচে ওয়ান সাইডেডলি জিতে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। আর এই ম্যাচে পরাজয় হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু এবারের টুর্নামেন্টে টিকে থাকাটাই নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমে গেল। এই ম্যাচে আমার তো খুব ভালো লাগলো মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হায়দ্রাবাদের কী করণীয়, কীরকম মনে হচ্ছে এইবারের টিমটা প্লে অফে কি এখনও উঠতে পারবে? যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সেটাও কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সেই ভিডিওটা আপনাদের টাইম লাইনে এসে যাবে। তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকুন। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক বেশি উদ্বুদ্ধ করে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।